আগের ক্লাসে এইটা শিখিয়েছি তোমাদের যে গোলীয় দর্পণ বলতে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ফোকাস বিন্দু কেমন হয় এবং ফোকাস বিন্দু এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কও বলেছিলাম, এবং সেটা কি এসেছিল যে বক্রতা ব্যাসার্ধ ইকুয়ালস টু 2 গুণিতক ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের বলেছিলাম, এবং বলেছিলাম এই যে প্রমাণটা সেটা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ উভয়ের ক্ষেত্রেই আমি প্রমাণ করব। তো এই ক্লাসে আমরা কি করব, অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়ালস টু 2f এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা প্রমাণ করব। তো ফার্স্ট কি করছি, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। অবতল দর্পণের ক্ষেত্রে আর ও এফ এর মধ্যে সম্পর্ক। এবার ফার্স্ট যেটা করতে হবে, তোমাকে ছবিটা আঁকতে হবে। তো একটা অবতল দর্পণ নাও, এবং এই অবতল দর্পণটা অবশ্যই ক্ষুদ্র উন্মেষ যুক্ত। ক্ষুদ্র উন্মেষ বলেছি, কীরকম হয় ক্ষুদ্র উন্মেষ? উন্মেষটা কেমন হয়? উন্মেষটা হচ্ছে গিয়ে এই যে তোমার প্রতিফলক তল যেটা, তাদের যে প্রান্তবিন্দু তাদের মধ্যবর্তী, মানে এই যে দূরত্বটা, এটা হচ্ছে উন্মেষ। ঠিক আছে, এই উন্মেষটা যেন ছোট হয়। তবে আমাদের ছবিটা বড় করেছি কারণ পরিষ্কারভাবে আঁকার জন্য। ঠিক আছে, এরপরে তাহলে অবতল দর্পণ তো পেছনে আমাকে অস্বচ্ছ করতে হবে। ঠিক আছে, এইটা তাহলে তোমার মেরু হবে পি, আর একটা প্রধান অক্ষ নেব, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এইখানে তোমার বক্রতা কেন্দ্র সি। ওকে, এবার এদের মাঝে থাকে, কোথায় থাকে জানি না, তবে মাঝে থাকে কি ফোকাস বিন্দু। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে মেরু। এবার আমি কি করব, একটা আলোক রশ্মি, ঠিক আছে, আলোক রশ্মি এক্স ওয়াই, ওটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে কোথায় পড়বে, দর্পণে আপতিত হবে। তাহলে এক্স ওয়াই আমি এখানে লিখে দিচ্ছি, এক্স ওয়াই হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি। এবার দেখো, তো আপতিত হয়েছে মানে প্রতিফলিত হবে। এবার প্রতিফলিত হওয়ার জন্য আমাকে কি অভিলম্ব আঁকতে হবে, এবং আমরা জানি অভিলম্ব কি হয়, বক্রতা ব্যাসার্ধ কাজ করে অভিলম্ব। তাহলে এখানে অভিলম্বটা এইটা, তাহলে তোমার সি ওয়াইটা অভিলম্ব, সি ওয়াই এটা হচ্ছে অভিলম্ব হয়ে গেল, সি ওয়াইটা হচ্ছে অভিলম্ব। এবার দেখো, যেহেতু আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, সেহেতু আলোক রশ্মিটা প্রতিফলনের পর সে অবশ্যই কার মধ্য দিয়ে যাবে, ফোকাসের মধ্য দিয়ে যাবে, সেটা আগের ক্লাসে শিখেছি। তাহলে প্রতিফলিত রশ্মি অবশ্যই কার মধ্য দিয়ে যাবে, ফোকাসের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে পেয়ে গেলাম এইটা হচ্ছে আপতন কোণ, এইটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে আপতন কোণ কি পেলাম, এক্স ওয়াই সি, এটা হচ্ছে আপতন কোণ, এটা আপতন কোণ। আর এফ ওয়াই সি, দেখো তোমরা দেখে বলো, এফ ওয়াই সি, ঠিক তো, এফ ওয়াই সি এইটা হচ্ছে প্রতিফলন কোণ। আর সূত্র অনুযায়ী কি হয়, কার সূত্র অনুযায়ী, প্রতিফলনের সূত্র অনুযায়ী কি হয়, আপতন কোণ যেটা হয় প্রতিফলন কোণও সেইটা হয়। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি প্রতিফলনের সূত্রানুযায়ী, তাহলে আমরা এটা লিখতে পারি কি, কোণ এক্স ওয়াই সি ইকুয়ালস টু কোণ এফ ওয়াই সি, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার তুমি খেয়াল করে দেখো,
এই যে এক্স ওয়াইটা প্রধান অক্ষের সমান্তরাল। তো এক্স ওয়াইটা যে প্রধান অক্ষের সমান্তরাল, সেহেতু তুমি ভালো করে খেয়াল করে দেখো, একটা জেড আসছে, মানে এই কোণটা আর এই কোণটা এই দুটা কোণ কিন্তু কীভাবে আসছে ভালো করে খেয়াল করে দেখো, এইভাবে আসছে, এইরকম। এই দুটা কোণকে কি বলে? একান্তর কোণ বলে। এবং যেহেতু এই দুটা পরস্পর, মানে এই যে সরল রেখা দুটো পরস্পর সমান্তরাল হয়, এই দুটা কোণও কী হবে? পরস্পর সমান হবে। তাহলে তুমি একান্তর কোণ কোনটা পেলে? এইটা আর এইটা। মানে আমি পেলাম একান্তর কোণ কি কি? কোণ এক্স ওয়াই সি সমান একান্তর কোণ ওয়াই সি এফ। এবার এটা 2 নম্বর। তুমি 1 নম্বর আর 2 নম্বর ভালো করে খেয়াল করো। এর এক্স ওয়াই সমান এফ ওয়াই সি, এর এক্স ওয়াই সমান ওয়াই সি এফ। মানে তুমি বোঝার চেষ্টা করো, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি প্রতিফলনের সূত্র অনুযায়ী। আবার এক্ষুনি যেটা পেলাম, এটা যদি 30 ডিগ্রি হয় একান্তর কোণের জন্য এটাও সেম হবে, এটাও 30 ডিগ্রি। তাহলে এই দুটো থেকে তুই দেখতে পাচ্ছ এই দুটো কোণ কিন্তু সমান। কোন দুটো? এই কোণ সমান। তাহলে তুমি 1 নম্বর ও 2 নম্বর থেকে পাচ্ছ, 1 নম্বর ও 2 নম্বর থেকে কি পাচ্ছি? তাহলে কোণ এফ ওয়াই সি ইকুয়ালস টু কোণ ওয়াই সি এফ। তো এবার দেখো এই দুটো কোণ তো সমান তুমি প্রমাণ করলে। এবার দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ না, এফ ওয়াই সি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজ কোন ত্রিভুজ? এফ ওয়াই সি। ভালো করে দেখো, এফ ওয়াই সি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণ সমান। এবার আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে ওই দুটো কোণের বিপরীত বাহুগুলোও কী হবে? সমান হবে। মানে এর বিপরীত বাহু কোনটা? এইটা। এর বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কী হবে? সমান হবে। তাহলে ত্রিভুজ এফ ওয়াই সি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? এফ সি বাহু যা হবে এফ ওয়াই বাহুটাও তাই হবে। বোঝা গেল? কেন হবে? কারণ হচ্ছে দুটো কোণ কি সমান। তো যে দুটো কোণ সমান তাদের বিপরীত বাহুগুলোও কী হবে? সমান হবে। যার কারণে আমি কি পাচ্ছি? এফ সি ইকুয়ালস টু এফ ওয়াই পাচ্ছি। প্রথমে একদম বলেছিলাম যে দর্পণটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত, ঠিক আছে? ক্ষুদ্র উন্মেষযুক্ত হওয়ায় আলোক রশ্মিটা কিন্তু এত দূরে পড়বে না, ঠিক আছে? সেটা কী হবে? মেরুর কাছাকাছি পড়বে, এবং মেরুর কাছে পড়ে বলে এই আলোক রশ্মিটাকে আমরা কি বলি? উপাক্ষীয় রশ্মি বলে। তো এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এইটা ইম্পর্ট্যান্ট, উপাক্ষীয় রশ্মি, এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, ঠিক আছে, এর ক্ষেত্রে কি হয়? তো আলোক রশ্মিটা তো মেরুর কাছাকাছি পড়েছে, তুমি ভাবো এই মানে অনেক কাছাকাছি পড়েছে, যার কারণে এই যে ওয়াই বিন্দুটা, ঠিক আছে, আর পি বিন্দুটা প্রায় কাছাকাছি বিন্দু। মানে তুমি বলতে পারো ওয়াই প্রায় পি বিন্দু, ওয়াই আর পি প্রায় একই বিন্দু, ওয়াই আর পি একই বিন্দু। মানে যেখানে ওয়াই আছে তুমি সেখানে পি বসাতে পারো। মানে আমি এখানে কি লিখতে পারি? আমি কি লিখতে পারি? এই যে এফ ওয়াইটাকে আমরা লিখতে পারি এফ ওয়াই যা এফ পি তা, এফ ওয়াই যা এফ পি তা। এইটা ইম্পর্টেন্ট, এফ ওয়াই যা এফ পি তা। কী জন্য হলো? যে ওয়াই আর পি একই বিন্দু বলে। তাই জন্য আমি এই যে এফ ওয়াই ডিস্টেন্স যা বলছি তাকে আমি এফ পি বলছি। এবার উপরের যে সমীকরণটা দেখতে পাচ্ছ এফ সি সমান এফ ওয়াই হয়েছিল, তাহলে আমি এখন লিখব কি? এখন লিখব এফ সি সমান এফ পি। বোঝা যাচ্ছে? এফ সি সমান এফ পি। এটা যদি বোঝা যায় তারপরে দেখো একদম ফাইনাল স্টেপ যেটা। তাহলে এবার সিপি দেখো, সিপিটা কী গো? বলা হয়নি যদিও আগেও। সিপিটা কি? সিপিটা বক্রতা ব্যাসার্ধ। সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব ওটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এই সিপি সমান তুমি কি লিখতে পারো? সি এফ প্লাস এফ পি। তাহলে সিপিকে আমি বক্রতা ব্যাসার্ধ আর দিলাম, এই পুরোটা এটা তো আর দিলাম, সিপিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর, ইকুয়ালস টু সিএফ আর এফপি দুটো তো একই, তাহলে এখানে এফপি লিখব প্লাস এফপি লিখব, মানে আমার হবে 2fp। আর এফপি যেটা, এফপি কোনটা? এইটা। আর এইটাকেই তো আমরা কি বলি? ফোকাস দৈর্ঘ্য। মানে আমি কি লিখছি? আর সমান 2f, আর সমান 2f। এইটাই হচ্ছে গিয়ে প্রমাণ।
তাহলে বোঝা গেল ব্যাপারটা। তো আরও একবার বলে দিই ঘটনাটা কি হচ্ছে। দেখো তোমাকে ছবিটা ভালো করে প্রথমে মনে রাখতে হবে। একটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি গেল, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেল। এবার এই দুটা কোণ সমান হচ্ছে কেন? একটা আপতন কোণ আর একটা হচ্ছে প্রতিফলন কোণ। আবার কি হচ্ছে, এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে, একান্তর কোণ, যার কারণে তুমি বলে দিলে এই দুটা কোণ সমান। এবার ত্রিভুজের যে এই দুটা কোণ সমান হলো, তাহলে এদের বিপরীতে যে বাহুগুলো, মানে এর বিপরীতে এই বাহুটা, এর বিপরীতে এই বাহুটা, দুটো বাহু সমান হয়ে গেল। তো দুটো বাহু সমান হওয়ার জন্য আমি কি লিখতে পারছি, CF সমান AP। আবার বললাম কি, যেহেতু এই যে আলোক রশ্মিটা এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, তার জন্য Y বিন্দু আর P বিন্দু প্রায় একই বিন্দু। মানে তুমি FYটাকে কি বলতে পারো, FP বলতে পারো। এটা ইম্পর্ট্যান্ট, ভালো করে এটা দেখবে। এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ আলোক রশ্মিটা মেরুর খুব কাছাকাছি পড়েছে, যার কারণে তুমি বললে Y আর P প্রায় একই বিন্দু। Y আর P একই যদি হয়, তাহলে তুমি FY ডিস্টেন্সটাকে FP বলতে পারো। ঠিক আছে, তো FYকে যদি FP বলো, তার আগে আমি প্রমাণ করলাম CF যা FY, CF যা FY দা, তাহলে CF যা হবে FPও কী হবে, সেম হবে। CF যা হবে FPও সেম হবে। তারপরে তো দেখছো এটা এটা যদি সমান হয়, তাহলে পুরোটা এর ডবল অন হয়ে গেল। একবার ভালো করে ছবি দেখে দেখে করবে, তারপরে না দেখে লিখবে, 2-3বার প্র্যাকটিস করলে অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে শুধু জাস্ট ছবিটা আলাদা হবে, বাকি সমস্ত সব কিছুই একই হবে। ঠিক আছে, ওটা আমি পরের ক্লাসেই করিয়ে দেবো, তবে তার আগে তোমরা এটা ভালো করে রেডি করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আগের ক্লাসে আমি তাহলে উত্তল দর্পণে কীভাবে R = 2F প্রমাণ করবে ওটা করাবো।